কখনো কখনো ভালো কোনো জায়গায় পৌঁছানোর জন্য কিছু কিছু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। তবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। যদি আমাদের চাওয়াটা হালাল থাকে তাহলে নিশ্চিত সেটা আমার একদিন হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা বাচ্চার সবথেকে বড় একজন শিক্ষককে জানেন? বড় শিক্ষক হচ্ছে তার মা। একটা বাচ্চার পারিবারিক শিক্ষা কিন্তু সে তার মা বাবার কাছ থেকেই পেয়ে থাকে। যখন নতুন বই কিনে দিয়েছিলাম তখন প্রথম কয়েকদিন কিন্তু নিজের ইচ্ছায় অনেক পড়াশোনা করেছে। আর এখন তার বই কোথায় থাকে আর কলম কোথায় থাকে তার কোনো খোঁজ থাকে না। একটু বড় হয়ে যাচ্ছে আর তার পাগলামি, তার দুষ্টামি, তার ফাঁকিবাজি সব কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। তো সকাল সন্ধ্যা একটু চেষ্টা করি ওকে নিয়ে পড়ানোর। আর এই বয়সটাতে যদি শুরু না করি তাহলে দেখা যাবে ও কিন্তু ফাঁকিবাজি শিখে যাবে। অলরেডি ফাঁকিবাজি এখন শিখেই গেছে। তো লেখার সময় যতটুকু পারি ওকে উৎসাহ দিই, তাতে করে দেখা যায় যে ও পড়ার প্রতি একটা উৎসাহ বাড়ে। তো এই জন্য আমি যেটা করছি আমার সাথে সাথে কিন্তু সে সেটাই করছে। ছেলেকে যখন পড়াচ্ছিলাম ফাঁকে কিন্তু আমি এখানে খিচুড়ি বসিয়ে রাখছিলাম। তো এই জন্য হচ্ছে তাইফের বাবা অফিসে যাবে, তো ভাবছি যে তাকে আগে খাবারটা দিয়ে দিই আর আমরা দুই ছেলে আর মা মিলে পরে খেয়ে নিব। আমাদের তো তেমন একটা তাড়াহুড়ো নেই বা অফিস নেই যে আমাদেরকে বের হতে হবে। যার তাড়া আছে তাকে আগে খেয়ে বিদায় দিয়ে দিচ্ছি। বর্তমানে কিন্তু গত 2 দিন ধরে ঢাকাতে অনেক বেশি শীত পড়ছে, যেটাকে আমরা বাংলা ভাষায় শৈত্যপ্রবাহ বলি। কে কোন নামে চিনেন সেটা তো জানি না, তবে এই শৈত্যপ্রবাহ যখন হয় এই টাইমটাতে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে। দেখা যায় সূর্যের দেখাই পাওয়া যায় না। আর ঢাকাতে কিন্তু তেমন একটা শীত, সিজনালি যে শীত সেটা কিন্তু তেমন একটা পড়ে না। দেখা যায় একটা মাস শীত পড়ে, তাও সেই রকমের না। আর আমার কিন্তু শীত পছন্দ। অনেকের হয়তো এই কথাটা শুনে খারাপ লাগবে বা অবাক হবেন, শীত হয়তো বা অনেকের পছন্দ না, কিন্তু গরমের থেকে আমার কাছে শীতটা বেশি ভালো লাগে। দেখা যায় শীতের সময় সব খাবার দাবারের প্রতি আগ্রহ থাকে, আর গরমের সময় নাওয়া খাওয়া বলেন, বাহিরে চলাফেরা, তারপরে ঘুমের অবস্থা, তারপর লোডশেডিং তো থাকেই। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগে না। তো তাইফের বাবাকে সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরাতে। 2 ছেলেকে নিয়ে মা ছেলে মিলে খাওয়া দাওয়া শেষ। আর এই কয়দিন ধরে যেহেতু আমি অসুস্থ, তো রান্নাবান্না থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা কাজ কিন্তু এবড়ো থেবড়ো অবস্থায় করেছি। কখন কোন কাজটা যে কিভাবে কমপ্লিট করব সেটাও বুঝতে পারছি না। যখন যে বাজারটা নিয়ে এসেছে দেখা যায় যে সে বাজারগুলো না গুছিয়ে সেভাবেই সেই প্যাকেট দিয়ে রান্না করেছি আর সেই পলিব্যাগ নিয়ে এখানে ওখানে রেখে দিয়েছি। আসলে শরীর যদি খারাপ থাকে তখন আপনার কোনো কাজকর্ম বলেন, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কোনো কিছুই ভাল লাগে না। তো বাচ্চা কাচ্চা নিয়ে যদি শরীর খারাপ থাকে তখন কিন্তু কাজবাজ করাটা আসলে অনেকটাই কষ্টের। তো সব কিছু মিলিয়ে আসলে এমন একটা অবস্থা হয়ে গেছে বাসার মধ্যে, যেখানেই যাই সেখানেই মনে হয় যে আমার জন্য কাজ উকি মেরে বসে আছে। তো যাই হোক, এখন ভাবছি যে আস্তে আস্তে করে এই কাজগুলো কমপ্লিট করে নিব। একজন গৃহিণী যদি অসুস্থ হয়ে একটা সপ্তাহ পড়ে থাকে তাহলেই বোঝা যায় যে একটা সংসারে একজন গৃহিণীর মূল্য ঠিক কতটা। আসলে অনেকেই আছে এটা বোঝে না, আবার অনেকে বুঝেও কিন্তু না বোঝার ভান করে থাকে, এরকম আছে একটা। তো আমি আমার সংসারে যতটুকুই কাজকর্ম নিজে অনেকটাই করার চেষ্টা করি। যতই অসুস্থ থাকি তারপরও আমি বসে থাকি না। আমার কাছে মনে হয় অসুস্থ হবার পরে যদি আমি বেশি সময় শুয়ে থাকি, রেস্টে থাকি, তাহলে মনে হয় হাত পা ঝিমঝিম করে আর সেই সাথে অসুস্থতা আরও বেশি বেড়ে যায়। একটা সংসারে দেখবেন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই যদি অনেক বেশি হিসেবি হয়, ওই সংসারে কিন্তু খেয়ে পরে বেঁচে থাকার মতন অবস্থা থাকে না। আর দেখবেন যদি সংসারে যদি একটু বউ হিসেবি হয় তাহলে কিন্তু সেখানে হাজব্যান্ড একদম রাজার মতো থাকে। আর যদি হয় হাজব্যান্ড হিসেবি তাহলে কিন্তু বউয়ের অবস্থা 12টা বেজে যায়, ভিখারির মতো থাকতে হয়, তার জীবনযাপন কাটাতে হয়। তো কথাটা হয়তো অনেকের কাছে শুনতে খারাপ লাগবে, এটাই সত্য কথা।
তো এখানে গুঁড়ো মশলার প্যাকেটগুলো যখন নিয়ে আসতো তো আমি কিন্তু ওই অবস্থায় প্যাকেট দিয়ে সোজা ডিরেক্টলি রান্না করতাম, যে একটু সময় করে যে রিফিল করে নিব সেটা কিন্তু করতাম না। এতটাই শরীরের অবস্থা খারাপ ছিল, বা বর্তমানেও যে সুস্থ আছি এমনটা কিন্তু না, বর্তমানে অবস্থা খুবই খারাপ। আজকেই ডাক্তার দেখাতে যাব, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। আসলে আমি যখন অসুস্থ হই তখন দেখা যায় যে ওদের দুই ভাইকে কে দেখে কে খাওয়ায়, এগুলো নিয়ে অনেক বেশি সমস্যায় পড়তে হয়। তো গতকালকে আমি একটু ঘি বানিয়েছিলাম বাসায় দুধের ক্রিম দিয়ে, তো ভাবছিলাম কেমন হবে না না হবে, তা সেই ভয়তেই করছিলাম, কিন্তু ঘিটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল। আসলে বাহির থেকে আমরা যে ঘি তৈরি করা যে ঘি কিনে খাই ওইটা কিন্তু আসলে 100% যে অরিজিনাল ওইটা হয় না। তো আর ঘি খেলে যে আপনার পেটে সহ্য করবে সেটা কিন্তু অবশ্যই মানটা ভালো হতে হবে। তো ঘিটা বানানোর পরে আমার মনে হয়েছে যে না, এখন থেকে বাসায় যদি আমি ঘি তৈরি করি তাহলে আমি ফেল মারবো না। তো মাঝে মাঝে ট্রাই করব। বাহির থেকে কিনে খাবার থেকে আমার মনে হয় যে বাসায় তৈরি করা অনেক বেশি ভালো। তো ঘিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, আমার মনে হয় যে বারবার ট্রাই করলে এর থেকে আরও বেশি ভালো রেজাল্ট পাবো। আমরা অনেকেই আছি কি যে একটা কাজ পারি না বলে করতে যাই না, বা ভয় করি যে করতে পারবো না। আসলে যে কোনো কাজ কঠিন হলেও দেখা যায় যে আপনি যদি কাজটা শুরু করেন তাহলে সে কাজটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। আসলে পারি না বলে আমরা অনেক কিছু ফেলে রাখি, যার কারণে কিন্তু সেই কাজটা কখনোই আমাদেরকে দিয়ে হয় না। তো আমি মনে করছিলাম যে ঘিটা হয়তোবা ভালো হবে না, বা হয়তোবা পুড়ে যাবে, বা পারফেক্টলি করতে পারবো না। তবে শেষমেশ কিন্তু একদম পারফেক্টভাবেই হয়েছে। তো প্রথম যখন বানিয়েছিলাম দেখলাম যে এটা লাল হয়ে গেছে, তো পরে ভাবছি এরকম কেন হয়ে গেছে, যেহেতু কখনো নিজের হাতে বানানো হয়নি। তো কতক্ষণ পরে যখন নামানোর পর দেখলাম যে একদম ঘিয়ের কালারটাই ধরেছে, তখন ভাবছি যে হয়তো বা এমনই হয়, যেটা জানি না সেটা করতে গেলে আসলে এমনই দোটানার মধ্যে পড়তে হয়। তা আমার বাসায় যেহেতু এতদিন শ্বশুর শাশুড়ি ছিল, বর্তমানে তারা ননদের বাসায় আছে। আমার শরীরের অবস্থা তেমন একটি ভালো না, এই কারণে দেখা যায় তারা আরও একটু বেশি দিন থাকছে। তো একটু সুস্থ হয়ে গেলে তারাও চলে আসবে। দেখা যায় বাসায় যদি আমি অসুস্থ থাকি, রান্নাবান্না করে তাদের ঠিকমতো আদর যত্ন না করতে পারি তাহলে কিন্তু নিজের কাছেই খারাপ লাগে। তো একটু সুস্থ হয়ে গেলেই তারা চলে আসবে। তো আমি বলছিলাম যে তাদেরকে গিয়ে নিয়ে আসো, কিন্তু তারা বলছে যে না, আর কদিন পরে আসবে। তো তাইফের বাবা হচ্ছে আজকে কিন্তু সেখানে গেছে তাদের সাথে দেখা করতে। তো আমার যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার শরীরটা ভালো নেই এই জন্য আর আমার যাওয়া হয়নি। তো এখানে এই তো মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। এখন ম্যাক্সিমাম সময় কিন্তু আমাকে ইন্ডাকশনেই রান্না করতে হয়, চুলোতে রান্না করার মতন অবস্থা এখন আর নেই। আমরা অনেকেই দেখা যায় অনেক হিসেব করে চলতে যাই, কিন্তু শেষমেশ কিন্তু হিসেব করে কোনো ফায়দা হয় না। যেমন গ্যাসের চুলাতে রান্না করি, গ্যাস বিলটাও কিন্তু মাস শেষে বাড়িওয়ালা নিয়ে যায়। আর এদিকে কিন্তু সেই গ্যাসের চুলাতে রান্না করতে পারছি না গ্যাসের কারণে, একদমই গ্যাস দেখা যায় থাকে না। মাঝে মাঝে বিকেলবেলাতে গ্যাস আসতো, এখন বিকেলবেলাতেও গ্যাসের দেখা পাওয়া যায় না। তো সব মিলিয়ে কিন্তু এখন ম্যাক্সিমাম সময়ই আমি ইন্ডাকশনে রান্না করছি। দেখা যায় মাস শেষে ওখান থেকেও খরচটা যাচ্ছে, বিলটা দিতে হচ্ছে, আর এদিকেও কিন্তু ইন্ডাকশনের বিলটা আসছে। তো সব কিছু মিলিয়ে যতই হিসেব করে চলতে যাই না কেন, হিসেব কিন্তু শেষমেশ করে রাখতে পারি না। তো আজকে রান্নাবান্না তো তেমন কিছু করলাম না, আর এটুকুই ছিল রান্নাবান্না। তো এই যে এখন দেখেন দুপুরবেলা এখন বাজে 2টোর মতো, কিন্তু বাহিরে মনে হচ্ছে যে সকালবেলা একদম ভোরবেলা যেরকম থাকে, সূর্যের কোনো দেখা নেই, সেই সাথে অনেক বেশি বাতাস। তো এর মধ্য দিয়ে গোসল করাটা কিন্তু অনেক বেশি কঠিন। আমার যেহেতু শরীর খারাপ, আমার তেমন একটা দেখা যায় যে সমস্যা হয় না। দেখা যায় আমি প্রতিদিন এখন গোসল করতে পারছি না, কারণ ঠান্ডা কাশি জ্বর সবগুলোই আছে। কিন্তু ওই যে আমার ছোট ছেলেটা, ওকে গোসল করাতে গেলে যতই আমি গরম পানি দিয়ে গোসল করাই, ও ততই বলে আমার ঠান্ডা লাগছে, আমার শীত করছে। তো এর মধ্য দিয়েই যাচ্ছি আর কি। তো ঢাকাতে কিন্তু এত বেশি শীত সবসময় পড়ে না, তো বর্তমানে কিন্তু অবস্থা খুবই খারাপ। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।